একটাই কথা বলতাম যে নিউ ইয়র্ক টাইমস এমন একটা পত্রিকা, তারা সম্পূর্ণভাবে স্যাটিসফাইড না হইলে কোনো রিপোর্ট তারা ছাপবে না, তাহলে তারা সেই রিপোর্ট দিবে না আর কি। এবং আমার কাছে আমি যখন কোনো রিপোর্ট করতাম, তারা বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করতো বিভিন্ন জিনিস নিয়ে, যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, এটা কেন লিখলা, বুঝলেন? সো ইট গোস থ্রু এ হিউজ ভেটিং প্রসেস আর কি। এখানে উল্টা পাল্টা এই প্রথম আলো ডেইলি স্টার না, হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে জিনিসগুলা। আমি বলবো যে হ্যাঁ, যে জিনিসটা রিপোর্টাররা করে নাই সেটা হচ্ছে এই, যে তারা হয়তোবা আরো কয়েকজন সেকুলার বুদ্ধিজীবীর কাছ থেকে মানে জিনিসটা আরেকটু শুনে ব্যালেন্স করার দরকার ছিল। যেমন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীকে আমি রেগুলার ইন্টারভিউ করতাম নিউ ইয়র্ক টাইমসের সময়, তিনি খুব সুন্দরভাবে পার্সপেক্টিভ গুলো বলতেন এবং আমার করেসপন্ডেন্ট যারা আমার বস ছিল তারা খুব খুশি হতেন সেটা। তো আমি মনে করি এরকম সিরাজ স্যার বা আবুল কাশেম ফজলুল হক বা এই ধরনের যারা নিরপেক্ষ বদরুদ্দিন ওমর, যারা নিরপেক্ষ বুদ্ধিজীবী আছেন, কেমন, যারা দেশ নিয়ে চিন্তা করেন, দেশের স্বার্থ নিয়ে ভাবে যারা সবসময়, তাদের সাথে এটা মানে তাদের সাথে কথা বলা উচিত ছিল। তারপরে এটা বলবো, এটা তো ওদের তো স্পেস তো লিমিটেড, কেমন, হয়তো তাকে দিছে তুমি 1500 ওয়ার্ডের মধ্যে লিখবা। আমাদের যেটা হয় সাংবাদিক, এখন অবশ্য অনলাইনে তো লিমিটলেস লেখা যায়, বাট ওদের যে প্রিন্ট যে পত্রিকা তাদের তো একটা লিমিট থাকে সেখানে, কেমন। তো সে কারণেও হয়তো তারা চেষ্টা করে চিন্তা করেছে, কিন্তু এত জিনিস অ্যাকোমোডেট করতে পারেনি। আমি এখন দ্বিতীয় যে প্রসঙ্গটাই যাচ্ছি, যে আমরা দেখেছি কিছুদিন আগেও নানা বিষয়ে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রবণতা, এবং এটা নিয়ে সেনাপ্রধানের কিছু বক্তব্য আমরা দেখেছি, এবং আপনিও দেখেছেন যে বিগত আন্দোলনে, যেটা জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল। সেনাবাহিনীর বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপেরও কিন্তু অনেক ঘটনা আছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভূমিকা আছে। এবং যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা কিছুটা আপনার এক ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়, এবং অনেককে এমনও বলতে শুনি যে সেনাবাহিনী কেন কোনো ভূমিকা নিচ্ছে না। এই যে সামগ্রিক অবস্থাটা, এই অবস্থাটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমরা তো গত প্রায় ৭৫ সালের পর থেকেই দেখছি যে দেশের যখনই কোনো অস্থিরতা হয় কিংবা অনিশ্চয়তা দেখা দেয় রাজনীতির ক্ষেত্রে, তখনই সেনাবাহিনী খুব মানে তাদের নিয়ে খুব আলোচনা হয়, তারা আসবে কিনা, তারা কোন পক্ষে যাবে, কেমন। তো এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার কাছে কতগুলো প্রশ্ন মনে হয়, তার বিভিন্ন রকম বিশেষণ বলে, দেশপ্রেমিক সেনাবাহিনী, কেমন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এদের আমাকে দেখাশোনা করতে হবে। তো প্রায় আমি প্রথমেই বলে নেই, বাংলাদেশ বাহিনী আছে, তাই না, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের কথা কিন্তু কেউ বলে না, সবসময় বলে সেনাবাহিনী, কেমন। তো এখানেও দেখেন মানে ব্যাপারটা কি, যে তার কারণ ওই অন্য দুটো যে বাহিনী আছে তারা অনেকটা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। তার বিমান বাহিনী প্রধান কে বা নৌবাহিনী প্রধান কে আমিও জানি না, সাধারণ মানুষের তো দূরে থাকো, আমি নিজেও জানি না, আমার জানার কোনো প্রয়োজনও নেই। কিন্তু সেনাবাহিনী প্রধান সবসময় আলোচনায় কেন থাকে, যে সে অনেক বড় ফোর্স, কেমন, এবং তারা বিভিন্ন সারা বাংলাদেশে তাদের মানে উপস্থিতি আছে, এইসব কারণে। এখন সত্যি কথা বলতে কি, যদি নির্মোহভাবে আপনি চিন্তা করেন যে সেনাবাহিনী নিয়ে আমরা এইসব আলোচনা কেন শুনবো, সেনাবাহিনী কেন আলোচনার মধ্যে আসবে, তারা তো একটা মানে এই রাষ্ট্রের একটা অংশ, কেমন। তো তারা ডিসাইডিং ফ্যাক্টর কেন হবে বারবার করে। তো এটার জন্য আমাদের রাজনীতি দায়ী, বাট আমি ওটাতে যাচ্ছি না। আমি তাহলে সেনাবাহিনীর কথা বলবো, যে দেখেন তাদের এখন সংখ্যা প্রায় 2,30,000, এবং প্র্যাকটিক্যালি তাদের কি কাজ, মানে সেনাবাহিনীর যে কাজ বা সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর যে কাজ, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, এগুলোই তো তাদের মেন কাজ, তাই না। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম কোনো অবস্থার সম্মুখীন হই নাই, এটা হলো বাস্তবতা, কেমন। আমাদের দুইটা প্রতিবেশী দেশ আছে, একটা হলো 3 দিকে ঘেরা ভারত, আর একটা অংশ হলো মিয়ানমার। তো এদের থেকে মাঝে মাঝে যখন ভারত বিদ্বেষ বা মিয়ানমার বিদ্বেষ, এইসব কথা যতই চাউর থাকবে, কেমন, ততই দেখবেন যে সেনাবাহিনীর নাম বারবার করে মানুষের মুখে আসবে, কেমন। কিন্তু সেনাবাহিনীর সত্যিকার অর্থে দেশপ্রেমটা কি দেখাইলো, আমি এটা আজ পর্যন্ত বুঝলাম না। একমাত্র 1971 সালে তারা যে মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা ছিল, তারা যুদ্ধ করেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, এটা মানে সত্যি মানে কমেন্ডেবল একটা কন্ট্রিবিউশন তাদের ছিল। কিন্তু 1975 সালের পর, মানে ধরেন 72 থেকে 75 পর্যন্ত যখন শেখ মুজিবের শাসন ছিল, সেই সময় তাদের কথা খুব একটা শোনা যায়নি। তখন আমরা রক্ষী বাহিনী শুনছি, এবং এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা ক্ষোভও ছিল যে আমাদেরকে মানে আন্ডারমাইন করা হচ্ছে, রক্ষী বাহিনীকে বাড়ানো, এই সময় তার পরিণতি কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন, ওটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তো আমার কথা বারবার করে আমরা যখন বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক, তো দেশপ্রেমটা তারা দেখালো কোথায়, কিভাবে প্রমাণ হলো এটা। এখন যেটা দেখতে পাচ্ছি
যে তাদের তাদের প্র্যাকটিক্যালি কোনো এক্সটার্নাল থ্রেট বলে মানে বহিঃশত্রুর আক্রমণের যে যে রিস্কটা, সেটা তো আমরা এখনো পর্যন্ত দেখি নাই কোথাও। কেমন এই 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 ইয়েটা তো আমরা যাই নাই কখনো। আচ্ছা, কিন্তু তারপরেও তাদের দেখবেন প্রতি বছর তাদের বাজেট বাড়তেছে, প্রতি বছর তাদের সেনা সদস্য বা বিমান এগুলো বেড়েই চলেছে। এখন আপনাকে বলি, গত বছর মানে 24-25-এ তাদের বাজেট ছিল 43,000 কোটি টাকা। 43,000 কোটি। এখন এইটা আমি একটু পার্সপেক্টিভটা বলি, 43,000 আমাদের পদ্মা ব্রিজ তৈরি করতে কত হয়েছে? 30,000 কোটি টাকা। কেমন? 28 থেকে 30,000 কোটি টাকা। তার মানে কি বোঝা যাচ্ছে যে পদ্মা ব্রিজের তো একটা ব্যবহার আছে, যে তার মানুষ চলাচল করতেছে, আমাদের যাতায়াত বিশেষ। আমি দক্ষিণ অঞ্চলে, আমি খুলনার মানুষ, আমার তো সাংঘাতিকভাবে খুশি হয়েছি আর কি ব্যাপারটা। আমি 4 ঘন্টায় চলে যেতে পারি এখন। কিন্তু সেইখানে আমরা ব্যয় করলাম 30,000 কোটি টাকা, আর প্রতি বছর এদের বাজেট বেড়েই চলেছে। গত বছরের তুলনায় আরো 230 কোটি টাকা বাড়ছে, মানে এদের বাজেট কখনো কমে না। কেমন? কিন্তু আপাত দৃষ্টিতে এদের কোনো কাজ নাই, মানে এদের সত্যিকার অর্থে যে কাজ সে হ্যাঁ, এদের কখন আমরা দেখি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন দেখি বিমান বাহিনী রিলিফ নিয়ে যাচ্ছে বা সেনাবাহিনী ওগুলোকে কন্ট্রোল করছে। কিছু আগে বন্যা হলো, সেখানেও আমরা দেখলাম একই ব্যাপার। তো এইটার জন্য তো এত বড় সেনাবাহিনী, এত বড় বিমান বাহিনী, এত মানে 2,30,000 লোকের তো কোনো দরকার নেই। কেমন? আচ্ছা, এখন এটা বলবেন কি যে কি ও তাহলে আপনি দেশকে দুর্বল করতে, আমি দেশকে দুর্বল করতে কেন যাব? তাই না? তো আরেকটা জিনিস আমি বলি, দেখেন এদের প্র্যাকটিক্যালি কোনো কাজ নেই, কিন্তু এদের সুযোগ সুবিধা দিন দিন বাড়ছে। কি দেখেন, কতগুলো ক্যান্টনমেন্ট তৈরি করছে সারা বাংলাদেশে, আপনি চিন্তা করেন। হাসিনা ক্যান্টনমেন্ট, কামাল ক্যান্টনমেন্ট, এইটা সেটা যখন মানে বিশেষ করে মানে এত ক্যান্টনমেন্ট কেন? তারপরে তাদের নিজস্ব স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, MIST যেটা বলে, তারপরে তাদের চিকিৎসা ব্যবস্থা তো বাংলাদেশের সেরা। কেমন? এদের এই সমস্ত সুযোগ সুবিধা দেখে সাধারণভাবে মানুষের মনে হয় যে কি ব্যাপার, এরা কি কোনো বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী? এরা এত সুযোগ সুবিধা কেন পাবে? আপনি চিন্তা করেন, কর্নেল পর্যন্ত হলে, কর্নেলের থেকে উপরে মানে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, প্রত্যেকে 2টা করে গাড়ি পায়, ফ্রি সরকারি গাড়ি। কেমন? আচ্ছা, তারপরে এদের যখন ঢাকার বাইরে পোস্টিং হয়, কেমন এই কর্নেল ইয়ের থেকে, তখন যেহেতু ওই বলে কি আমাদের ছেলে মেয়ের লেখাপড়া ভালো হবে না, চিকিৎসা, সেই জন্য ঢাকায় তাদেরকে রাখার জন্য আলাদা করে বাসা দিতে হবে, আলাদা করে গাড়ি দিতে হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি জানি যে অনেকেই আমার উপর ইয়ে হবে, আমার নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সেনাবাহিনী, বিমান বাহিনীতে আছে। কেমন? আমার বন্ধু বান্ধব আছে, তারা অনেকে অবশ্যই, কিন্তু সার্ভিংও আছে অনেকে। কেমন? তাদেরকে বলি যে ভাই তোমরা তো মানে মহা আনন্দ আছে, তোমরা তো সব কোটিপতি হয়ে গেছো। বলে কিভাবে? আমি বললাম দেখো, তোমরা তো এই চাকরি তো করার সময় নানান রকম সমস্ত রকম সুযোগ সুবিধা পাও, তারপরে অবসরের পরে তোমাদেরকে বাড়ি দিতে হবে, DOHS বানাইতে হবে একটা করে, এবং সব DOHS ঢাকায় হইতে হবে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের এতগুলো ক্যান্টনের ওখানে আশেপাশে যায় না, হয়তো চিটাগাংয়ে একটা তৈরি করছে, বাট যশোর, রংপুর, মানে বগুড়া, এটা সেটা, ওখানে কার কোনো ইন্টারেস্ট নেই। প্রত্যেকের জন্য DOHS এর বাড়ি দিতে হবে, কেমন? জায়গা দিতে হবে, সেখানে বিল্ডিং করবে, ভাড়া পাবে। তারপরেও DOHS তো আর এত তো জায়গা নাই। তারপরে কি করতে হবে? এখন আমাদের আরো দরকার জল সিঁড়ি বানাও, অন্য প্রাইভেট জমি দখল করে সেখানে সেনাবাহিনীর সমস্ত মানে বিমান বাহিনীর লোকজনকে আবার সেখানে অ্যাকোমোডেট করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এত বৈষম্য, এই যে জিনিসগুলো দেখি, এটা একটা বৈষম্য না? একটা সমাজের মধ্যে এত বড় বৈষম্য আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেন? তো আমি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে যারা, তাদেরও ব্যাপারটা চিন্তা করে দেখতে বলি যে আপনারা কেন জনগণের এই মধ্যে যে ক্ষোভ সঞ্চার হচ্ছে, এটা থেকে এইগুলো নিয়ে আপনারা চিন্তা করেন যে না, আমাদের এত সুযোগ সুবিধার দরকার নেই, আমরা এটা বিলি বন্টন করবো এবং সাধারণ মানুষের জন্য আরো উপকার হয় সেটা আমরা দেখবো, আমরা দেশের বৈষম্য কমাবো। সেনাবাহিনী ধরেন আপনারা আমাদের স্বাধীনতার পর থেকে দেশ রক্ষার জন্য তাদের কোনো ভূমিকা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। এখন দেশে যদি কোনো বহিঃশক্তির আক্রমণ না হয়, তাহলে তো তাদের ভূমিকা দেখার কোনো সুযোগও নাই। অন্যভাবে যদি আমি বলি, আক্রমণ হয়নি বলে কি আমি প্রস্তুত থাকবো না? আমি হ্যাঁ, এটার উত্তর দিই। এখন আমি যেটা বললাম, যেহেতু গত 53 বছরে আমরা কোনো ওই রকম আক্রমণের মানে সম্মুখীন হইনি, বা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এর সম্ভাবনা অনেক কম।